তার নিচতলাতে একটা ছেলেদের ম্যাচ করে থাকতো, সেটা আমি জানতাম না। তো তখন থেকেই আমার পিছনে নেওয়া শুরু করে এবং আমাকে ফলো করা শুরু করে। আমি যখন উপরতলা থেকে নিচতলাতে নামি বা যখন হসপিটাল ইন্টার্নি করতে যাই, তখন থেকেই ও আমার পিছু নেয় এবং তখন থেকেই ঘটনাটা শুরু হয়। তো প্রতারণার যখন উজ্জ্বল আমাকে ফলো করতো এবং সবসময় আঠার মতো লেগে থাকতো, আর আমি যখন তাকে এড়িয়ে চলতাম তখন ও বলতো যে আমি গরিব বলে কি আমাকে এড়িয়ে যাচ্ছ, এরকম বলতো। তো আমি জানতাম যে ছেলেটা হিন্দু, এজন্যই আমি ওকে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু ও আমার সাথে কথা বলার চেষ্টা করতো এবং আমাকে সবসময় সে আমার পিছনে লেগে থাকতো। তো একটা সময় আমি ইন্টার্নি শেষ করার পরে আমি গ্রামে চলে যাই এবং তো ওখানে আমি ছোটোখাটো একটা চাকরি করি। তারপরে আবার আমি ঢাকাতে চলে আসি গাজীপুরে, ওখানে চাকরিতে জয়েন করি। চাকরিতে জয়েন করার পরে ও আমাকে বিভিন্ন নাম্বার থেকে কল দিত, মেসেজ দিত, কীভাবে জানি আমার নাম্বার কালেক্ট করে ও আমাকে ফোন দিত। তো তখন তো আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল না। তো তারপরে থেকে ও আমাকে এভাবে ফোন দিয়ে সবসময় বিরক্ত করতো। তারপর এক সময় আমি ওকে বলি যে এইভাবে আমার পিছনে ঘুরে তো লাভ নাই, আমি একজন মুসলিম, সে একজন হিন্দু, তার সাথে তো আমার কথা বলা ঠিক না। তো ও বলতেছে যে বন্ধুত্ব হলে তো কোনো সমস্যা নেই। তারপরে সে আমার সাথে বন্ধুত্ব স্থাপন করে। তো আমি তার সাথে কথা বলতে থাকি, কথা বলতে বলতে সে বলে যে প্রপোজ করে। সে আমার ধর্মকে সে অনেক সম্মান করতো, যে আমাকে সালাম দিয়ে কথা বলতো, সবসময় সে আমাকে সালাম দিয়ে কথা বলতো এবং আমাদের ধর্মের যে রীতিনীতি সে সবসময় এগুলো ফলো করতো এবং আমাকে বলতো যে আমি এই ধর্মটা অনেক ইসলাম একটা সত্য ধর্ম, এই ধর্মকে আমি অনেক ভালোবাসি। সে এভাবে আমাকে করতো। যখন দেখতেছে যে আমি তার কোনো কথার পাত্তা দিচ্ছি না এবং তাকে প্রশ্রয় দিচ্ছি না, তখন সে এইভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা করে। তো এক সময় আমি দেখলাম যে সে যেহেতু এভাবে আমার পিছনে ঘুরতেছে আর সে প্রপোজ করতেছে, তারপরে আমি ওর সাথে কথা বলা শুরু করি। তো তারপরে ও আমাকে এক সময় প্রপোজ করে, বলে যে আমরা মুসলিম হয়ে বিয়ে করব। তো এক পর্যায়ে ওকে যখন আমি আমার পিছন থেকে সরাইতে পারতেছিলাম না, তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কথা বলি। এভাবে কথা বলতে বলতে আমি দেখছি যে ও একটা ছেলে যখনই নর্মালি মুসলিম হওয়ার বলে যে আমি মুসলিম হব, তখন এমনিতেই যে কারো মোটিভেট হয়ে যায়। তো তারপরে আমি ওর সাথে কথা বলি এবং এক পর্যায়ে ও আমার কাছ থেকে এক পর্যায়ে ব্ল্যাকমেলভাবেই অডিও ভিডিও কথা যখন শুরু হয়, তখন আমার কাছ থেকে কিছু ছবি নেয়। সেই ছবিগুলো দিয়েই প্রথম ব্ল্যাকমেইলের শুরু হয়। তারপরে ও বলতো ওর অনেক গরিব পরিবারের সন্তান ছিল, তার পড়াশোনার খরচ চালানোর মতো কোনো টাকা পয়সা ছিল না। ওর বাবা ছিল কৃষক, ওর বাবা মা সবাই কৃষক ছিল এবং তখন আমাকে বলে যে আমি পড়াশোনা করে চাকরি করে তারপরে ধর্ম পরিবর্তন করে বিয়ে করব। তো তারপরে আমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয়তা দেখিয়ে অর্থ টাকা পয়সা নিত। তো 2017 সাল পর্যন্ত এভাবে আমাদের সম্পর্কটা চলে। তো তারপরে 2017-তে এসে আমার ফ্যামিলি জানতে পারে যে আমি একটা হিন্দু ছেলের সাথে কথা বলতেছি। তো তারপর আমার ফ্যামিলি 2018 সালে আমাকে বিয়ে দিতে চায়। তো আমি এক প্রকার আমি না করি, বলি যে এই ছেলের সাথে আমি কথা বলি। তো তারপর আমার ফ্যামিলি জোরাজোরি এবং তারপরে আমি ওই ছেলের সাথে ছেলেকে বলি যে আমার ফ্যামিলি এখন বিয়ে দিতে চাচ্ছে, তাহলে কি করব। তো ও বলে যে না, আমি ধর্ম পরিবর্তন করে বিয়ে করব। সে বারবার আমাকে বলতেছে যে সে ধর্ম পরিবর্তন করে বিয়ে করবে। তারপরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফ্যামিলির সাথে কথা বলে তারপরে আমরা বিয়ে করব। তো সে আশা রাজি হয় নাই, বলে যে না, সে বিসিএস পরীক্ষা দিবে, বিসিএস দেওয়ার পরে তারপরে বিয়ে করবে। সে বলতেছে আমি নিজের পায়ে না দাঁড়াইয়া বিয়ে করব না। তো তারপরে ও এইভাবে আমার কাছ থেকে সময় নেয়, বলে যে আমাকে কিছু সময় দিতে, তারপরে আমি বিয়ে করতে পারবো। তো তারপর আমি ওর কাছে যখন ও যখন বিয়ে করলো না, তখন আমি আমার পরিবার অনুযায়ী বিয়ে করে ফেলি। বিয়ে করার পরে আমি আর আমার হাজব্যান্ড মিলে ঢাকাতে চলে আসি। আমি একটা হসপিটালে চাকরি করা শুরু করি এবং আমার হাজব্যান্ড চলে যায়, তার নিজ কর্মস্থলে চলে যায়। তো
তো যখন আমি বাসা নেই, যে বাসায় নেই, সেই ও আমার তারপরে ও আমার পিছু ছাড়ে নাই। সে আমি যে হসপিটালে চাকরি করতাম ওখানে এসেই ও চাকরিতে জয়েন করে। আমি আর ও একই পোস্টে চাকরি করা শুরু করি। তো তখন ও হঠাৎ আমাকে ফলো করে, আমি যেখানে বাসা নিয়ে থাকতাম আমি আর হাজব্যান্ড মিলে, তো ওই বাসাতে ঢুকে পড়ে আমাকে না জানায়। তো আমি জানতাম না যে ও আমাকে ফলো করতেছে। তারপরে এসে হঠাৎ করে বাসায় ঢুকে যায় এবং আমাকে বলে তার সাথে চলে যেতে, বলে যে আমি তোমাকে ছাড়া কখনোই থাকতে পারবো না, আমি বিয়ে করব। হ্যাঁ, তো তারপর আমাকে এভাবে আসতে থাকে, 2 দিন আসার পরে জোরপূর্বক। তো আমি বলি যে না, এভাবে তো সম্ভব না, এটা কেমনে হ্যাঁ, এখানে তো আমি বাসা ভাড়া নিয়ে থাকি, এখানে তো অন্য পুরুষ আসলে সেখানে তো সম্ভব না। তো আমাকে বলে এই মুহূর্তে যদি চলে না যাও আমি এইভাবেই বারবার আসতে থাকবো। তো তারপরে একমত জোরপূর্বক ও আমাকে নিয়ে বাসা ভাড়া করে থাকে। তারপর আমি ওর সাথে 7 দিনের মতো বাসা ভাড়া করে ও আমার সাথে ছিল। তো তারপর আমার ফ্যামিলি মিসিং ডায়েরি করে এবং আমাকে বলে যে আমি এই মুহূর্তে বিয়ে করব, আমার সাথে চলে যেতে। যখন বাসা নেয় তখন আমাকে জোর করে বাসা নেওয়ায় এবং বলে যে ডিভোর্স দিতে। আমাকে সংসার 3 মাসও করতে দেয় নাই, সে আমাকে জোরপূর্বক ডিভোর্স দেওয়ায় ওই ছেলেকে। তো ডিভোর্স দেওয়ার পরে আমরা বাসা নিয়েছিলাম। তারপরে যখন আমার ফ্যামিলি মিসিং ডায়েরি করে তখন ও আবার চলে যায়, ও আমাকে রেখে পালায় চলে যায়। তো আমি বলি যে তারপরে আমি বাধ্য হয়ে আমি আমার ফ্যামিলির সাথে থাকা শুরু করি এবং ও তার নিজ গ্রামে চলে যায় বা যেখানে কর্মস্থল ছিল ওখানে চলে যায়। ও কোনো চাকরি বাকরি কিছু করতো না। ও ইন্টার্নি শেষ করে কুষ্টিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্সের জন্য যায়, কিন্তু কোনো চাকরি বাকরি করতো না। সে এইভাবে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এভাবে চলতো, পরবর্তীতে জানতে পারি। তো তারপর 2018 সালে যখন আমার ডিভোর্স হয়ে যায় এইভাবে চলতে থাকি। তো 2025 সাল পর্যন্ত চলতে থাকে। তো এর ভিতরে আমি যখনই বলি যে বিয়ে করতে হবে বা তখনও বলে যে ওর কাছে যে ছবি ভিডিওগুলো আছে ওগুলো ভাইরাল করে দিবে। তো সেই ভয়ে আমি আর কোনো কিছু বলি না। তো এইভাবে আমার সাথে কথাবার্তা বলতো এবং আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে আমার সাথে শারীরিক মানসিক সে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করছে। করার পরে তারপরে ও যখন 2025 সালের এর ভিতরে যে বিয়ের গহনা টহনা ছিল এগুলোর টাকা পয়সা ছিল সব আত্মসাৎ করে ও চলে গেছে। যাওয়ার পরে তারপরে আবার কিছুদিন পরে আমাকে এসে বলতেছে যে আমরা বিয়ে করব। সে একবার যায় একবার আসে, এইভাবে করেই আমার লাইফে আসতেছে এবং আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়েই ফলো করতেছে। আমি যেখানে চাকরি করতে যাই সেখানেই ঢুকে যায়। ও জানি কেমনে খোঁজ পায়। আমি এর ভিতরে না হয় 1000বার ব্লক মারছি, যে ব্লক করে রাখছি, সব আমার অ্যাক্সেস থেকে সব জায়গা থেকে ব্লক করে দিছি, কিন্তু সে আমার যে কোনোভাবেই আমার নাম্বার বা অন্য কোনো নাম্বার থেকে ফোন দিয়ে আমার লোকেশনে চলে আসতো এবং ডাইরেক্ট আমাকে হুমকি দিত যে আমি এই ছবিগুলো ভাইরাল করে দিব বা এটা করবো সেটা করবো, এভাবে আমাকে সবসময় জ্বালাইতো। তো 2025 সাল পর্যন্ত ফেব্রুয়ারি সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এইভাবেই আমাদের রিলেশন চলতেছিল। তো তারপর 2025 সালের 19 তারিখে, ফেব্রুয়ারি মাসের 19 তারিখে 23 সালে এসে ও আবার আমি যে গ্রুপে চাকরি করতাম সেই গ্রুপের অন্য একটা ফ্যাক্টরিতে এসে ও চাকরিতে জয়েন করার পরে এইভাবে 2 বছর চাকরি করতে থাকে। ওর চাকরির বয়স 2 বছর প্লাস এরকম হবে। এতদিন ও কোনো চাকরি বাকরি কিছু করে নাই। তো তারপর যখন ফেব্রুয়ারি মাসের 19 তারিখে হঠাৎ করে অফিস থেকে মিসিং হয়ে যায়, তো সবাই খোঁজাখুঁজি করে এবং আমার অফিসের কিছু লোকজন জানতো যে ওর সাথে এমনি আমার বন্ধুত্ব আছে বা কথাবার্তা হয়, এরকমভাবে জানতো। তো যখন মিসিং হয়ে যায় তখন সবাই আমাকে ধরে যে উজ্জ্বল কেন মিসিং। তো আমি বলি যে আমি তো কিছু জানি না, আমার সাথে ফোন ধরে না, ও চলে গেছে। ও যাওয়া 19 তারিখ থেকে, ফেব্রুয়ারি 19 তারিখ থেকে মিসিং। তো তারপর ওর ফ্যামিলিতে ওর পরিবারের কারো নাম্বারই আমার কাছে ছিল না এবং ওর গ্রামও আমি কোনোদিন যাই নাই, চিনিও না। তো তারপর এক মাধ্যমে আমি জানতে পারি যে ও বিয়ে করছে সে ধর্ম মন্ত্রণালয়ের যে সচিব আছে দেবেন্দ্রনাথ মাহাতো, তো ওনার শ্যালিকাকে বিয়ে করেছে। বিয়ের পরের দিনই এসে সে ওনার আশ্রয়ে ছিল, ধর্ম মন্ত্রণালয়ের যে সচিব চাঁপাইনবাবগঞ্জ ওনার আন্ডারেই ছিল এবং ওনার বাসাতে ছিল কিনা আমি সঠিক বলতে পারবো না।
তবে আমি লোক মাধ্যমে জানতে পারি যে ওই সচিব মানে ওনাকে শেল্টার দিচ্ছে। তো তারপর আমি ওর ফ্যামিলিকে মানে অন্য একটা মাধ্যমে ওর ভাইদের বা অন্য কারো মাধ্যমে মানে ওর গ্রামে খোঁজ নেই।